নমস্কার। এই সম্পূর্ণ প্রতিবেদনটি রাজনীতির 12 ভাজার গল্পের কিছু উপাখ্যান, কিছু পংক্তি, কিছু ঘটনাবহুল, যা আপনাদেরকে উজ্জীবিত করতে পারে, আবার নিমজ্জিতও করতে পারে, আবার অগ্নি প্রবাহও হতে পারে, বা মন খারাপও হতে পারে। তো খুশি হবেন না কেউ আমি যে রাজনীতির 12 ভাজার গল্পের কথা বলবো। যদি আমার সঙ্গে আপনারা জুড়ে থাকেন তাহলে আমি সেগুলো বাস্তবের যে সমস্ত বক্তব্য, বিষয়, আমার উপলব্ধি, আমার অবজারভেশন অবশ্যই রাজনীতি ঘিরে হবে, কারণ সবকিছু এখন রাজনীতির মধ্যেই আবদ্ধ হয়েছে, যার ফলে বহু ঘটনা প্রবাহ, ঘটনা বহুল, ঘটনা উপাখ্যান, ঘটনা স্মৃতি বিস্মৃতির অতল জলে তলিয়ে যাচ্ছে। তাই আমি একটা কোটেশন দিয়ে শুরু করতে চাইছি, যে পাবলিক লাইফ ইজ নট মেজার্ড in titles or positions, but the depth of connection one shares with the people. Every gesture of trust, every word of encouragement, every blessing received from them is a reminder of the scared bond that defines true leadership. আজকে কোনো মহাপুরুষের কোনো জন্মদিন, বা আজকে কোনো মনীষী জন্মদিন, বা আজকে কোনো ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরাট একজন নেতার কোনো জন্মদিন যা নিয়ে হইচই হচ্ছে? না, হচ্ছে না। আজকে যে লাইনটা পড়লাম, বাংলার রাজপুত্র এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। 38-এ পা দিয়েছেন, 38-এ পড়লেন। প্রথমে শুভেচ্ছা অভিনন্দন। যতই আমি কাটাছেড়া করি, পোস্টমর্টেম করি, প্রত্যেকটি মানুষের জন্মদিনকে আমি শুভেচ্ছা জানাবো। আমি আমার আঙ্গিকে, আমার ঢঙে, আমার স্টাইলে, আমার বাস্তবতার বোধগম্যের মধ্য দিয়ে, অবোধ নিরুপায় হয়ে আমি কোনো কথা বলিনি বা বলবো না। তাই দক্ষিণের স্টাইলে গাড়ির হুডে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসমর্থন ক্রাউড নিচ্ছিলেন, উপভোগ করছিলেন, একে বলা হয় এনজয়। সেই এনজয় তিনি করছিলেন, তাই তাকে রাজপুত্র বলে অনেকেই জানেন। এই রাজপুত্রের আখ্যাটা দিয়েছেন এ রাজ্যের বিরোধী দল দিয়েছে। আমি বলছি রাজপুত্র, সেটা না। অনেকগুলো বিষয় আসবে, তার মধ্যে জন্মদিনের প্রসঙ্গটা প্রথমেই উঠে আসলো। তাই কেক কাটা হিড়িক দেখছিলাম, কেক মাখামাখি দেখছিলাম, কেউ ছবি নিয়ে এসছেন দেখছিলাম, কেউ আবার ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসছেন দেখছিলাম। ঠিক, কিন্তু এ বাংলায় বহু মানুষ, বহু শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যাদের জীবন কাটে ওষ্ঠাগত পরিস্থিতির মধ্য দিয়ে। কারো জীবন কাটে ফুটপাতে, কারো জীবন কাটে আবর্জনার মধ্য দিয়ে। সত্যি কি আমরা তাদের জন্মদিনকে মনে রাখি? প্রয়োজনই মনে করি না। কেন প্রয়োজন মনে করি না? আসলে ওরা ভোটার, ভোট ব্যাংকের হিসেব অংশীদারি, তাই তাদের কাছে কেক পৌঁছবে না। আচ্ছা, আমি এই যে আজকে যে নোটে কথাটা বলছি, ভাববেন না যে আজকে বর্ধমান জেলায়, অবিভক্ত বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় সর্বভারতীয় কৃষক সভার সম্মেলনে বক্তা হিসেবে ছিলেন বিষ্ণু কৃষ্ণান, সর্বভারতীয় কৃষক সভার সভাপতি, এবং হান্নান মোল্লা, এদের বক্তৃতা শুনছিলাম। তা দেখে আপনাদের আমি উপাখ্যানের
কিছু অংশ ধার করেছি ভাববার কোনো কারণ নেই, আমার প্রয়োজন পড়ে না। বামপন্থীরা কি বলেছেন মাঠে ময়দানে এগুলো আমার কাছে কোনো সাবজেক্ট নয়। বামপন্থীরা রাস্তাঘাটে কি করবেন সেটা তাদের তাদের প্রেরোগেটিভ, তাদের অধিকার। এই দুদিন ধরে সম্মেলন চলবে, সেখানেও থাকবো, দেখা হবে। আমি সব ক্ষেত্রেই থাকি, তার মানে সর্বঘাটে কাটাগোলা নই আমি। আসলে আমি আমি রাজপুত্রের কথা কেন বললাম, রাজপুত্রের জন্মদিনে আজকে বহু গাড়ি অন্তত কলকাতায় ছুটেছে আজ, এবং বর্ধমান, বীরভূম, নদিয়া, মেদিনীপুর সর্বত্রই শন শন করে বিধায়কদের গাড়ি ছুটেছে, নেতাদের ফুলের বোকো গেছে, এবং নেতাকে কাছ থেকে দেখার, স্পর্শ অনুভব করার চেষ্টা করেছেন। হ্যাঁ, কেউ কেক নিয়ে গেছেন, কেউ মিষ্টি নিয়ে গেছেন। তো ট্রাফিক তো প্রায়, তাদেরকে রাস্তা ক্লিয়ার। তৃণমূল কংগ্রেস শাসক দলের বহু বিধায়ক, মন্ত্রী থেকে এমপি পর্যন্ত। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জন্মদিনে কি করলেন? শুধু কি কেক কাটলেন? যে ছুরি দিয়ে তিনি কেক কেটেছেন সেই ছুরির ফলাতে কিন্তু ওনার দলের অনেকের কিন্তু পাত্তা উড়ে গেছে। যাই হোক, সেটা হচ্ছে যে এই কটূক্তি করছি না, ভাববেন না কটূক্তি করছি, বা ভাববেন না যে আমাকে বুঝে নেওয়ার ব্যাপারটা, সেটা করবেন না। আমি যেটা মনে হয়েছে সেটা বলি। এবং নেতাদের যদি জন্মদিন এরকম ভাবে উন্মাদনা হয়, যেটা দক্ষিণের স্টাইলে হয়, বিহারে হয়, ইউপিতে হয়, কোনো রাজ্যকে ছোট করছি না, তো এই রাজপুতের জন্মদিন যদি মহা সমারোহ হয়, সেখানে বাংলার যে অগণিত যে ভোটার সংখ্যা আছে, যা ইতিমধ্যে বিভিন্ন আত্মহত্যাকে এশায়ার বলে চালানো হচ্ছে, যে অভিযোগ আসছে, সেটা অন্তত রাজপুত্রের কাছে সংবাদ থাকা উচিত বলে আমার মনে হয়েছে। রাজপুত্রের কাছে এই সংবাদটা থাকবে এ কারণে যে কোচবিহারে বিএলএ জুতোর মালা পরানো 3 জন গ্রেপ্তার, এটা খুব নিশ্চয়ই ভালো বার্তা যায়নি। অন্তত রাজপুত্র সে কথাই ভাববেন অন্তত। আচ্ছা, রাজপুত্র ছেড়ে দিন, আমি নামে আসি ডাইরেক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে জামালপুরের ঘটনা ঘটেছে। বিমল সাদরা রাত দুপুরে ছুটে গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ, ওখানে জেলার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওখানকার ব্লক সভাপতি দেখছিলাম, ওখানকার বিধায়ক অলোক মাঝিকে দেখছিলাম, কান্নায় কাতর ভাবে ভেঙে পড়েছিলেন স্বপন দেবনাথ মন্ত্রী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দুজনেরই বয়স হয়েছে অ্যাকচুয়ালি, হাতে প্যাকেট দিচ্ছিলেন। তাতে অবশ্য আমি সেই সংবাদ করেছি, সংবাদ করার পরে বলেছে 3 লক্ষ টাকা দিয়েছে। আর প্রদীপ করাতে 4টে আঙ্গুল ছিল না, তিনি সুইসাইড নোট লিখে গেছেন। এগুলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি জানেন যে কোনো ঘটনা, যে কোনো আত্মহত্যাকে এশায়ের আতঙ্ক বলে চালিয়ে দেওয়া হচ্ছে? আপনার টিম আছে তো, সেই টিম দিয়ে খবর দিন, আপনি খবর নিন। খবর নেওয়া কাজ, দায়িত্ব, কর্তব্য। নির্বাচনে লড়বেন তো আপনি, আপনি বিজেপিকে সাফ করবেন বলছেন, করতেই পারেন, রাজনৈতিকভাবে আপনি করতে পারেন। আপনি বামপন্থীদের সাফ করবেন, ঠিক আছে। আপনার দলের মধ্যে বিদ্রোহ হচ্ছে, হুমায়ুন কবির দল করবে বলছে। আসলে যে কথা আপনাকে আমি বলতে চাইছিলাম, এটা আমি চাইছিলাম না যে এই রাজনীতির কথা, কিন্তু আপনাকে বলে রাখে এটা সংবাদ, যদি আমার সংবাদ আপনার কর্ণপুরে পৌঁছায়। তো আমি পশ্চিম বর্ধমানে চুরুলিয়া গেছিলাম, এই সংবাদও করেছি, পারলে দেখবেন। আমার মতো একটু ক্ষুদ্র মিডিয়া, যেহেতু আপনার আশেপাশে আমি থাকি না, কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনি রাজপুত্র বললাম তো আমাকে রেগে যাবেন না, আমি আপনার সম্পর্কে খুব কনফিডেন্ট। আপনি বলছে মজাই মজাই পাবেন অন্তত। আমি নয়ন রায় খুব সোজা সোজা কথা, সোজা সাপটা বলি। তা আমি কোনো নেতা ফেতাকে এখানে পাত্তাও দিই না, সে অর্থে প্রয়োজনই মনে করি না। আমি আপনার সঙ্গে কথা বলার থাকলে আমার কোনো বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে দরকার নেই। আমি ডাইরেক্ট আপনাকে ফোন করতে পারি আর ডাইরেক্ট সমালোচনা করতে পারি, সেটুকু সৎ সাহস, সাহসিকতা আছে। তাতে আপনার দলে অনেকে ভূয়সী প্রশংসা করে না, তাতে কিছু যায় আসে না, আমি মনে হয় বলা উচিত। পশ্চিম বর্ধমানের চুরুলিয়া, যেটা জামুরিয়া বিধানসভার মধ্যে পড়ে, যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল দুকুমিয়ার, তার দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর যার কবরস্থান রয়েছে, সাথে শ্যাওলা পড়ে গেছে, সংবাদ দেখিয়েছি। আর যেহেতু কাজী নজরুল ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেখানকার মানুষের যে দাবি যে সংগ্রহশালা বন্ধ আছে, এবং হচ্ছে কাজী নজরুল ইসলামের যে সমস্ত সম্পত্তি এবং যা আছে, সেগুলো বিশ্ববিদ্যালয় হেফাজতে চলে যাবে। প্রত্যেকের চোখে জল ছিল, এবং
কাজী ভাতস্পুত্রর সঙ্গে কথা হচ্ছিল, হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার ছিল না, সবারই একটাই বক্তব্য, অন্তত দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হোক, কারণ একসময় প্রচুর মানুষ আসতেন, ছোট ছোট বাজার গড়ে উঠতো, এক তো কয়লা খনি অঞ্চল। এবং আপনাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে চুরুলিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে সেটা অজয় গিয়ে নদ, বেমালুম রাতের অন্ধকারে সন্ধে হলি, আমি নিজে কাল দেখেছি, ছবিটা করিনি আর। মানে কাজী নজরুল ইসলামের যে জন্মভিটে যে আশেপাশে গোটা বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে, বালিতে ভরে যাচ্ছে, বালি হচ্ছে এখানে সেখান থেকে বেরোচ্ছে, আর ঘুটঘুটে অন্ধকার। আমি পুরো আপ টু বারাবণী স্টেশন পর্যন্ত যে রাস্তা যাচ্ছিলাম, খুব ভয় ভীতি ছিল এই বোধহয় গাড়ি আটকাবে, কারণ ওই সময় সব মাফিয়া রাজ চলে ওখানে, যারা বালি পাচার করে রাত্রেবেলাতে ওই চুরুলিয়ার পাশ দিয়ে গিয়ে অজয় নদকে ক্রস করে তারা হচ্ছে ওপারে বীরভূমে বেচবেন। আর যারা ওই অবৈধ কয়লা খাদানের সঙ্গে যুক্ত যে সমস্ত মাফিয়ারা আছে, তাদের বিষয়ে আমি একটু উদ্বিগ্ন ছিলাম। আপনি কি জানেন এগুলো হচ্ছে? আমি বালি নিয়ে বলছি না, আপনি কি জানেন যে কাজী নজরুল ইসলামের সংগ্রহশালায় যে সমস্ত সম্পত্তিগুলো আছে, কবির মূল্যবান, সেগুলো বিশ্ববিদ্যালয়ে হেফাজতে যাবে। কিন্তু এলাকার মানুষের দাবি হচ্ছে বিদ্রোহ তারা করবেন, তারা বলছেন যে এটা আমরা রুখে দেবো, চেষ্টা করব রক্ত দিয়ে, বুক দিয়ে, হৃদয় দিয়ে। আমি মনে করি এটা, আমিও এদের সঙ্গেই আছি, এবং আমিও বলেছি যে আমি আপনাদের পাশে আছি। আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে বলে আমার মনে হয়। আপনি দলের যেহেতু সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে কিছুটা মজার ছলেই বললাম, রাজপুত, অন্যভাবে নেবেন না। আমি আপনার সঙ্গে আমার আলাপ, যাই হোক ছেড়ে দিন, আলাপ আছে কি নেই সে তো ইন্ডিয়া জোটে বৈঠকে কথা হয়েছিল তেইশে তেইশে ডিসেম্বরে। ছেড়ে দিন, আমি সমালোচনা করি, আমার মনে হয় যেটা করা উচিত। তাই চুরুলিয়া নজর দিন এবং জামুরিয়া বিধায়ককে প্রশ্ন করুন এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন যে এরকম একটা সংবাদ এসেছে, বহু সংবাদ, ওখানে সংবাদ হচ্ছে না আসলে, আসলে কিছু নপুংসক সাংবাদিক আছে নিশ্চয়ই পশ্চিম বর্ধমানে, এটা অভিযোগ উঠছে। তাই তারা বিভিন্ন মাফিয়ার কাছে তারা নতমস্তক হয়ে কাজী নজরুলকে বেছে দিতে চাইছে বলে তারা অভিযোগ করছেন, আমি করছি না। এই যারা নপুংসক বা যারা দাসত্ব বহুত্ব সাংবাদিকতা করে, তাদের দলে তো আমি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমার মনে হয়েছে এই সংবাদটা আপনার কানে পৌঁছবো কি করে, সংবাদের মাধ্যমে পৌঁছবো। আপনি আমার ইউটিউব খুলে দেখবেন, দ্য কোয়েরি, THEQUIRY, আপনি সার্চ করলে পাবেন। আর তিনটে স্টোরি আপনাকে মন্ত্রমুগ্ধ করতে পারে। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কোটেশন ইউজ করেন, বিভিন্ন কবিতার। আপনি কাজী নজরুল ইসলামের যে সঞ্চিতা লেখার কবিতার যে কাব্যগ্রন্থ, অগ্নিসংকেত, বুলবুল, কত বলবো, ক্ষতবিক্ষত অবস্থা, এবং যে সৌধটা আছে না, সেটা হচ্ছে সেখানে গাছ জন্মাচ্ছে, মানে স্যাঁতস্যাঁতে শ্যাওলা, জল পড়ছে, আলো ঠিকমতো আছে নেই, 4,000 টাকা বেতন পায় যিনি পাহারাদার। এটা তো খবর নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি, কারণ কাজী নজরুল ইসলাম বাংলাদেশে তিনি পরবর্তীকালে যখন যান, সেখান তিনি জাতীয় কবি হন, কিন্তু তিনি আমাদের সম্পদ, ঐতিহ্য। আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলামের অনেক কবিতাতে বিভিন্ন সময় এই শিল্পাঞ্চলে ধুলো উড়িয়েছিলেন, ধুল চাটিয়েছিলেন যারা, এবং সেখানে বিজেপিও বাবুল সুপ্রিয় ছিলেন, তিনি এখন আপনাদের দলে আছে। আর সত্যগুণ সিনহা 10 লক্ষ টাকা বাধা করে গেছিলেন, সেই 10 লক্ষ টাকার কোনো হিসেব নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি। তাই চুরুলিয়া আপনি কাইন্ড অ্যাটেনশন করবেন, কারণ যেটা অবৈধ খাদান আছে, বালি পাচারের সঙ্গে হচ্ছে এই ধুলোতে লুণ্ঠিত হচ্ছে কাজী নজরুল ইসলামের যে ঐতিহ্য, আর সেগুলো বিশ্ববিদ্যালয় হেফাজতে যাবে, এটা খুব বেদনার সঙ্গে তারা আক্ষেপ করছিল আমাকে। এটা গেল এক। 2 নম্বর যেটা বলতেছিলাম যে দক্ষিণবঙ্গ থেকে অনেকে গেছেন আপনার কাছে, ফুলের ফুল নিয়ে গেছেন, কেউ গোলাপ ফুল নিয়ে গেছেন, কেউ রজনীগন্ধা নিয়ে গেছেন, যেতেই পারে। আপনি নেতা, আপনাকে তো সবাই সম্মানই করবে। তাই সিমলাপাল হোক বা সুন্দরবনের দ্বীপান্তরে কোনো শিশু, তার জন্ম হলেও তার জন্মদিনটা ঠিকঠাক পালন করা হয় কিনা, এটাও তো প্রশ্ন একটা। আমি আপনাকে একদম কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি পছন্দ করি না। তাই আপনার এই দক্ষিণের স্টাইলটা ভালো লেগেছে। আপনি দক্ষিণের স্টাইলের মতো আপনি গাড়ির হুডে, আপনাকে সিকিউরিটিরা গার্ড করছিল, আপনি হাত নাড়ছিলেন,
কিন্তু হাত নাড়ছেন নাড়ুন, ওই চুরুলিয়ার খবর নিন। আর বিভিন্নভাবে, মাফ করবেন, বিভিন্নভাবে আপনার কাছে বড় চ্যালেঞ্জ, আপনার দলের অন্দরে যে গোগ্র সাপগুলো আছে সেগুলোকে দেখবেন। কারণ বর্ধমান শহরে, বর্ধমান দিয়ে আসেন, কুঁদোকুদি হয়েছে দুই নেতার সঙ্গে। এই কুঁদোকুদির সংবাদ আপনার কাছে পৌঁছেছে এবং আপনার সিদ্ধান্ত অনুযায়ী 40টি পৌরসভার মধ্যে কাটোয়ার চেয়ারম্যান এবং মুস্করা ভাইস চেয়ারম্যান, কালনার এবং ভাইস চেয়ারম্যান এবং হচ্ছে আপনার দাইহাট, কিন্তু তাতে উৎফুল্ল হচ্ছেন হচ্ছে যে বর্ধমান আর মেওয়ারি। তারা বলছে আমাদের কিছু হবে না। আমি আপনাকে বলি যে 35টি ওয়ার্ড বর্তমানে, 21টি ওয়ার্ড আপনি হেরে আছেন আপনার দল, এবং গোটা রাস্তা খানাখন্দরে ভর্তি হয়ে গেছে, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট হয়ে গেছে। শহরে এখন উঁচু উঁচু প্রাসাদতম বাড়ি রাখা যায়, আকাশকেও কার্যত ঢেকে ফেলেছে এখানকার পৌরসভার প্রশাসক যারা দায়িত্বে আছেন তাদেরকে। নিশ্চয়ই আপনার দলের, আপনার তালিকায় তারা রয়েছেন। এখন যদি অর্থ তছরূপের অভিযোগ ওঠে আর সৌন্দর্যায়নের গল্প যদি শোনানো হয় এবং সেটা যদি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় হয়, তাহলে বলবো ঐতিহ্যকে, হেরিটেজকে ধ্বংস করছে কেন, এর জবাব আমি চাইছি না। কারণ 3 কোটি টাকা খরচা হয়েছে, সেটা হচ্ছে হেরিটেজকে মুছে দিয়ে সাদা প্রলেপ, সিমেন্টের প্রলেপ লাগিয়ে, প্লাইউড লাগিয়ে কেউ বলেন টাউন হলকে ফিরিয়ে দিতে হবে। টাউন হল 94 সালেও শতবর্ষে হাত দিয়েছিল বামপন্থীরা, তখনও সমালোচনা হয়েছিল, আমি এই সংবাদ করেছি। তাই যারা এই শহরটাকে খোকলাপন করেছে, পানীয় জল দেবেন বলেছেন, অমৃত প্রকল্প, তাদের খোঁজ নিন। আর রাস্তাঘাটে বেহাল পরিস্থিতি এবং যেভাবে মানুষ হুচটকে পড়ছে, টোটো উৎপাত বাড়ছে, সেখানে নেতারা কুদোকুদি করছে বাহুবলীদের মতো। কে বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আপনি সেগুলো নিশ্চয়ই আপনার বাংলার অস্মিতার পক্ষে খুব ভালো নয়। কারণ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমান, তার তো 16টা বিধানসভা আছে। তাই এসআইআর আতঙ্কের ঝড়ে যে কোনো মৃত্যুকে এসআইআর বলে চালাবার চেষ্টা করবেন না। এবং অনেকে বলছে যে আপনার শ্মশানে গিয়ে আপনারা যাচ্ছেন, সেখানে মরদেহ দেখলেই বলছেন যে এসআইআর মারা গেছে। তো লোকে হাসাহাসি করছে ব্যাপারটা। রাজনৈতিক মোকাবিলা রাজনৈতিক ভাবে করুন, টাকা দিয়ে তো হয় না। হয়তো বাপি সাদরা 3 লক্ষ টাকা পেয়েছেন, স্বপন দেবনাথ আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দিয়ে এসছেন, কিন্তু ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলেছেন। জানি না আমার বলার পর তার কি অবস্থা হবে। প্রতিশ্রুতি দিয়েছেন, তার কিছু ব্যবস্থা হবে, হবে না, পরে ভুলে যাবে সেগুলা। এটা গেল দুটো বিষয়। আর হচ্ছে যে পৌরসভা, যে সমস্ত, শুধু পৌরসভা ধরছেন কেন আপনি আসানসোল পৌর মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনি দেখুন, দুর্গাপুর দেখুন, শিলিগুড়ি কর্পোরেশন নিয়ে ব্যাপক অভিযোগ আছে, এবং কলকাতা কর্পোরেশন নিয়ে ব্যাপক অভিযোগ আছে, বিধাননগর নিয়ে আছে। সংবাদ আছে আপনার কাছে? আপনি বারাসাতে আজকে পৌরসভার চেয়ারম্যান, আমি আগেই বলেছিলাম, বারাসাতের চেয়ারম্যান পদত্যাগ হচ্ছে অশ্বিনী মুখোপাধ্যায়। সেটা কাকুরি ঘোষদার মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বলেছেন। কি কারণে? সেটা ব্যক্তিগত কারণে। কোনো ব্যক্তিগত কারণ ফারণ নেই, কোনোভাবেই হচ্ছে খুশি ছিলেন না এই পৌরসভার চেয়ারম্যানের কাজকর্মে, যতদূর আমি সংবাদ রাখি। সংবাদ তো আমি কিছু রাখি নাকি। তাই যারা পদ চলে যাচ্ছে তাদের কান্নাকাটি হবে। আর যারা এবার প্রাক্তন হবেন, প্রাক্তনীদের নিয়ে একটা সম্মেলন করবেন, মানে সম্বর্ধনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি। যারা সরকারের কোষাগারকে ক্ষতিগ্রস্ত করে, যারা ব্যক্তিগত মুনাফায় সমৃদ্ধি ঘটিয়েছে, লক্ষ্মী লাভ ঘটিয়েছেন, সেই সমস্ত নেতার বাড়িতে তল্লাশি করলেই আপনি বুঝে যাবেন কে কত বড় নেতা হয়েছে, কে কত বড় ধনীপতি আর কোটিপতি হয়েছে। ছিল বাগাল, ছিল রাখাল, কেউ ছাগল চড়াতো, সে এখন বিধায়ক হয়ে গেছে। তার সিগারেট খায় ক্লাসিক, আর পায়ের জুতোর দাম হচ্ছে 20,000 30,000। আগে খেতে পেত না, ফ্যান ভাত খেত। আপনি এদের দেখবেন, নালে কিন্তু আপনার সম্মান যাবে। এবং আমি বলছি না বিজেপি বিরাট কিছু করে দেবে পুরো বর্তমানে, কিন্তু আপনাদের নেতাদের এই যখনই মুখগুলো দেখছে না, তখন মানুষ খেপছে। আপনি খবর নেবেন। আর যদি আপনার বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা ঠিকঠাক কাজ করে, তো মানে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, তারা আসছেন সেটিং তত্ত্বে বিশ্বাস করে, তার আগে ক্যামাক স্ট্রিটে ভুলভাল রিপোর্ট দিচ্ছেন। আপনি আপনার মতো করে খবর নিন, সেটিং তত্ত্বের ফর্মুলা যাবেন না।
কারণ যার যত টাকা তার নাকি ততটা নাকি সেটিং। এটা আমি আমি নির্দিষ্ট অভিযোগ পেয়েই কথাটা বলছি। বাকিটা পরে যদি কোনোদিন কোনো সময় আপনার বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা আমাকে চ্যালেঞ্জ করে আমি প্রমাণ করে দেবো। এটুকু দম আমার আছে। বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা যদি দম রাখে আমার সঙ্গে কথা বলার, যে আপনি বলুন কোথায় কোথায় হয়েছে, আমি আচার সমেত চাটনি সমেত একদম 12 ভাজা খাইয়ে দেবো। কে টিকিট পাবে আর কে টিকিট পাবে না এই নিয়ে এখন খেলা চলছে, টাকার খেলা চলছে এখানে। নির্দিষ্টভাবে বলছি এটা এটা আছে। তাই যারা থলি নিয়ে চলে যাচ্ছে, এই বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থাগুলোকে ওপর আপনি নজর রাখুন। এরাই খোকলা বন্ধ করে দিচ্ছে আপনাকে। এবং আর যে সমস্ত রয়্যালটি যেগুলো আসার কথা সেগুলো তাদের পকেটে চলে যাচ্ছে। যা সরকারের কোষাগারে যাওয়ার কথা সেটা যাচ্ছে না, যতই সিপিও সিস্টেম চালু করুন না কেন। তাহলে এদেরকে যদি আপনি প্রার্থী করেন, অনেকের হয়তো আমার প্রতিবেদনে গা জ্বলবে। যারা প্রকাশ্যে টাকা নিচ্ছে, যারা প্রকাশ্যে বলছে জ্বালিয়ে দেবো, যারা বলছে যে যারা উন্নয়ন 5 বছর করলো না, গ্রামে গেল না, নদীর পাড়ে বসে থাকলো, বালি তুললো, কেউ কেউ আবার নেতা মন্ত্রীকে মার খাচ্ছে, লাট্টুর মতো, কেউ ভুলভাল কথা বলছে, কেউ আবার আপনার জন্মদিনে বিরাট উৎসব করছে কোনো গ্রামে বসে, আপনাকে খুশি করার জন্য করছে। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। এই বিজেপিকে আপনাকে মোকাবিলা করতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি আপনার দলই হচ্ছে বিপদ, যেটা অনুব্রত মণ্ডল বলছে, আমি একই কথাই বলছি। আচ্ছা, পাশের জেলা বীরভূম, সেখানে একই পরিস্থিতি হয়ে আছে। দুই অনুগামী লড়াই চলছে, নাম করবো না কারো। কোকিলের ডাক সবাই দিচ্ছে, যে প্রচুর গাছপালা আছে বোলপুরে, একজনকে ইডি ডাকছে, এই বোধহয় এলো এলো ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যতের প্রশ্নে আপনাকে আমার কয়েকটা প্রশ্ন আজ করার ইচ্ছে হয়েছে। তার নির্ভরতার উপর দাঁড়িয়ে এই কথাগুলো বলতাম। এটা বুদ্ধদেব ভট্টাচার্যের একটা রাজনৈতিক প্রবন্ধ, এটা মিরারে উল্টো দেখছেন, ছবিটা বুদ্ধদেব ভট্টাচার্য। আমি বামপন্থী এরকম ব্যাপারটা নয়, কিন্তু তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সবার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একটা জায়গাতে লিখছেন যে 200, বইটা ছিলেন যে বর্তমানে আমাদের রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে কৃষি এবং শিল্প নিয়ে যে বিতর্কের সূচনা হয়েছে, তিনি প্রয়াত হয়েছেন, লিখে গেছেন, বিভিন্ন মহল থেকে যে বক্তব্যগুলি আসছে, এই বক্তব্যগুলি সম্পর্কে আমাদের রাজনৈতিক মতাদর্শ অবস্থান আমরা ঠিক করতে চাইছি, আমাদের পরিপ্রেক্ষিত কি সে সম্পর্কে মূলত আলোচনা। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন আপনারও জন্ম হয়নি, আমারও তখন শৈশবতা, কিন্তু আমিও আমার বাপজাটার কাছ থেকে রাজনৈতিক বোধ শুনেছি। কষ্ট কুমারের বিখ্যাত সেই প্রবন্ধ বই আছে, যে জমিদার লাঙল তার এই স্লোগানে বর্গা উচ্ছেদ, সে সময় অনেক মানে ভূমির পাট্টার ব্যাপার আছে, এবং হচ্ছে ভূমি সংস্কারের পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে 3 স্তর পঞ্চায়েত হয়েছে, তারপর বেশ করে পশ্চিমবঙ্গে কিন্তু বামফ্রন্ট সরকার গঠন হয়েছিল। এবং সেই বইগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা ডানপন্থীদের পড়া উচিত। তাই ভূমি সংস্কার যদি গুরুত্বপূর্ণ হয়, বামপন্থীদের 34 বছর নিয়ে আসতে পারে, পরে ওরা শিফট হয় শিল্পায়নের পক্ষে। আপনাকে আমি প্রশ্নটা করছি, আপনি পশ্চিমবঙ্গে না লাঠি দেখালে অনেক বিপদ আছে, আমি তাদেরকে ধর্তব্যে রাখছি না। আমার স্পেসিফিক প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার জন্মদিনের আজকে প্রশ্নটা করছি। প্রশ্ন যেটাই, যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে যে কর্মসংস্থানের যে চাহিদা, সেটা কি অবস্থা দাঁড়িয়ে আছে, বিনিয়োগের প্রস্তাব বা বিনিয়োগের বাস্তবতার পরিসংখ্যানটা কোথায়, সিঙ্গুরের যে বাজারের প্রশ্নে সিঙ্গুরকে নিয়ে কিছু করা যেতে পারতো কিনা, এত বেশি অর্থ ব্যয় করে যেভাবে কারখানাকে উচ্ছেদ করা মানে ভাঙা হয়েছে, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আপনারা জিতেছিলেন, আপনার মুখ্যমন্ত্রী সেখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন আর মাছ বলে যে মাছ চাষ করতে হবে। আপনি তো অপটিমিস্টিক, এই প্রজন্মের নেতা, আপনার মনে হয় না আপনি তো সোনালী চতুর্ভুজ প্রকল্পের পাশ দিয়ে, আপনি সিঙ্গুরের পাশ দিয়ে তো আপনি বর্তমানে আসেন, বহু জায়গায় যান, আপনার মনে প্রশ্ন হয়নি কোনোদিন যে সিঙ্গুর আমাদের যদি মাস্টার স্ট্রোক হতে পারে তৃণমূল কংগ্রেস কামব্যাকের ক্ষেত্রে, এই তৃণমূল সিঙ্গুরের মতো ইস্যু আবার অধঃপতন হয়ে যেতে পারে? খুব বড় কথা বলছি না, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি।
এই সিঙ্গুরের আশেপাশে গোপালপুর, বেড়াবেড়ি, যে সমস্ত অঞ্চলে মানুষ দোফসলি জমি বিরোধিতা করেছিল, তার দেবো না, আপনার মনে হয়নি যে এখানে আমি সিঙ্গুরের প্রশ্নে, সিঙ্গুরের ইস্যুতে আমি ট্রাইব্যুনালে না গিয়ে, যদি মামলা ট্রাইব্যুনালে গেছে 700 কোটি টাকার বেশি দিতে হবে, এখানে শিল্প করা যেতে পারে, এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট করা যেতে পারে, অ্যাংজেলারি ইউনিটগুলো প্রশ্ন করে, তারা প্রশ্ন করবে। তাহলে আপনার দলের পুনর্বিন্যাস হয়েছে কাঠামোগত জায়গাতে, ভাঙড়ে হচ্ছে, ক্যানিং পূর্বে হচ্ছে, শওকত মোল্লা, কাইজার আহমেদ, আরাবুল, লড়াই চলছে। কিন্তু নন্দীগ্রামে কি অবস্থা? ছেড়ে দিন, তাজ সমুদ্র বন্দরে কি অবস্থা? শুনুন, জগন্নাথ ধাম করা আর দুর্গাঙ্গন তৈরি করা আর মহাকাল মন্দির পাহাড়ে তৈরি করলে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রগতি হয় না, ছলছানো রুটি হয়, এটাই বাস্তব। তাই কর্মসংস্থানের লক্ষ্যে, শিল্পায়নের পক্ষে, বাস্তবের উপর দাঁড়িয়ে যেটা আপনার করা উচিত, আপনার ভাবনা আসা উচিত ছিল যে 26-এ বিধানসভা নির্বাচনে যাব কি নিয়ে, যাবো কি এসআইআর নিয়ে, যাবো কি 100 দিনের কাজ নিয়ে? বঞ্চনার সীমারেখা তৈরি করেছে বিজেপি, কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ সরকার। আবাস যোজনার টাকা পাওয়া যায়নি, এই ইস্যুতে যাবেন? এই ইস্যুতে কি গনগনে হিটারে রুটি সেকবেন? নাকি এই ইস্যুতে যাবেন যে পশ্চিমবঙ্গের যে 8 কোটি প্রায় ভোটার যা আছে, 10 কোটি জনসংখ্যার এদিকে, এদের প্রত্যেকের কর্মসংস্থান, বিনিয়োগের প্রশ্নে এদেরকে ইনভলভমেন্ট করব, আর এই রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা আর বাইরে যাবে না, এখানেই তারা কাজ করবে। আপনি কি পারবেন এটা বলতে যে তার সমুদ্র বন্দর গ্লোবাল টেন্ডার করে বৃহৎ অংশের মানুষকে, মেধা এবং অমেধাকে, কায়িক শ্রম, তাদেরকে চাকরি দিতে পারবেন? আপনি কি পারবেন যে হলদি নদীর যে নাব্যতা কমছে, তার যদি নাব্যতা বাড়ানো যায়, তাহলে ট্রান্সপোর্টেশন এবং পোর্ট গড়ে উঠবে? কারণ যেহেতু পারাদ্বীপে ল্যান্ড করতে হচ্ছে, ওখানে মাল নামাতে হচ্ছে কন্টেনার, সেখান থেকে এসে হলদি নদীতে এসে হলদিয়াতে এসে পড়ছে, ক্যারিং কস্টটা বিরাট। এখানে যদি পরিবর্তন হয়, হলদিয়াতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, যে কারখানা বামফ্রন্ট এক সময় করেছিল, এখানে যদি শিল্পায়নের পক্ষে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, তাহলে কি কর্মসংস্থান গড়ে উঠতো না? আপনার কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রামে জলপথটা খুব বেশি দূর নয়, জলপথ যদি ফেরি সার্ভিস চালু হতে, তাহলে মানুষ কাজ করে ফিরে আসতে পারত। আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রায় বলেছেন, প্রায় বলেন, এখন বলেন না, বললে উল্টো প্রশ্ন করবে, আমি তো করবই করবো, যে 56,000 কলকারখানা বন্ধ করেছে বামফ্রন্ট সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার জন্মদিনের প্রশ্নটা করছি, 56,000 তালিকাটা দিন, কোন কোন কলকারখানা বামফ্রন্ট বন্ধ করেছে সেই তালিকাটা সম্পূর্ণভাবে দেবেন। আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট, 2014 সাল থেকে আপনি আছেন, আপনার আগে বহু কলকারখানা বন্ধ হয়েছে, বিআইএফআর চলে গেছে, দুর্গাপুর ফার্টিলাইজার চলে গেছে, এমএমসি চেষ্টা হয়েছিল সেখানে, চিত্তরঞ্জন সিএলডব্লিউ প্রোডাকশন কমে গেছে, ডিবিসির জল ছাড়ানি বিতর্ক হয়, ঠিক আছে, আপনার ডিপিএল অবস্থা খারাপ, ডিসিএল অবস্থা খারাপ, কোকোবন প্ল্যান্টের অবস্থা খারাপ, আপনার শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র করতে পারেনি শুধু 100 একর জমির পরিপ্রেক্ষিতে। কেন এনটিপিসি মুখ ঘুরিয়ে নিল? কেন হলো না? এই প্রশ্ন হবে। দেউচা পাজামি কয়লা খনি নিয়ে কিছু লোকে চাকরি দিচ্ছেন, অনুব্রত মণ্ডল সরকারের পিডিসিএল এর পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিধান রায় যখন ডিএম কদিন আগে পরিবর্তন হয়েছেন, তিনি চাকরি দিয়ে গেছেন। চাকরি কি কন্ট্রাকচুয়াল? তাহলে পশ্চিমবঙ্গে 12 রাজনীতি চলবে? তাহলে কি চলবে কন্ট্রাকচুয়াল লেবার বলা যেতে পারে? এমএসসি করেছে, পিএইচডি করেছে, এমফিল করেছে, তারা কি 12 চাকরি করবে? যেটা বলেন চপ শিল্প। তাই আপনার দিকে তাকিয়ে আছে বাংলা, এগিয়ে বাংলা বলেন না আপনারা। তাই আপনার এই জন্মদিনে এই কথাগুলো আপনাকে শুনতে হলো। আমি নিরুপায় নির্দয় বলতে পারেন। দেখুন, সাংবাদিক হিসেবে আমার একটা দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য আমার মনে, কিন্তু দেখা হলে কথা হবে, কিন্তু আপনাকে প্রশ্ন করবো। আচ্ছা, অনেকে, আপনি সাংবাদিক একটি প্রশ্ন করেছিল, আপনি পাল্টা বলেছেন যে বিজেপিকে প্রশ্নটা করে দেখান তো। আমি আপনাকে বলছি, যদি আপনার সঙ্গে আমার কোনোদিন মুখোমুখি হয়, যদি ইন্টারভিউ সুযোগ দেন, আমি আপনাকে যা প্রশ্নমালা সাজিয়ে দেবো, অন্তত কলকাতার যারা তাবড় সাংবাদিকতা করে, আমিও তো করে এসেছি, এখন যারা দাসত্ব শৃঙ্খলাবদ্ধে
আবদ্ধ রয়েছে আপনার দলের কাছে, তাদের থেকে ভালো প্রশ্ন আমি করব। আর মেন স্ট্রিম মিডিয়া থেকে নিজেকে গুটিয়েছি, কারণ দাসত্বের কৃতদাসের এই থালা মাজবো না, ও থালা এঁঠো রয়েছে। তাই অগ্রজরা বলে নপুংসক সাংবাদিক, আমি নপুংসক নই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আমি আপনাকেও চ্যালেঞ্জ করতে পারি, আপনাকে প্রশ্ন করতে পারি, শুধু অমিত শাহও করতে পারবো যদি স্কোপ দেয়, পাওয়া যায় তো। ও স্কোপ আমি করে নেব। যদি কোনোদিন বর্ধমান আসেন আপনি খোঁজ নেবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি কে দিয়ে আমার খোঁজ খবর নেবেন, বিধায়ক ফিধায়কদের নেবেন, আমি ওদেরকে অ্যালাউই করি না। ছোট হলো আমার ইজ্জত আছে, এই ইগো আমার ভরপুর, চাপ নেই। আমি ইগো আছে বলে আমি তো সবার সঙ্গে তো কথা বল, মানে সংবাদ জায়গায় তাকে সংবাদে নিয়ে আসবো নাকি? আমি কি রক্তদান, কম্বল দান, বস্ত্রদান, হ্যাঁ আচার দান, এসবের সংবাদ আমি করি না। আমি জল জঙ্গল অধিকারের প্রশ্নে, কর্মসংস্থানের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের অগ্রগতি বিকাশের লক্ষ্যে আপনার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দনের সঙ্গে সঙ্গে রক্তিম গোলাপের আভাস তো অমূল্য সম্পদ, সেগুলোকে বিশ্ববিদ্যালয় নিয়ে যাচ্ছে, এই সংবাদ আপনার কাছে পৌঁছে দিলাম। তাই কোথাও বাদ নেই, বারাসাত পৌরসভার চেয়ারম্যান হোক আর বনগাঁ হোক, যেখানে যেখানে শিল্প করার মতো পরিবেশ ছিল, প্লিজ 56,000 কলকারখানা ভাঙা রেকর্ডটা যে বাজান না আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এই তালিকাটা দেবেন। প্রত্যেকটি কলকারখানা 56,000। অনেকে বলেন আমি নাকি খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলি, আক্রমণ, আপনাকে আমি আক্রমণ করলাম? আপনাকে তো আমি রাজপুত্রে বললাম। তো আপনার মতো ভাগ্যবান কজন বলুন তো, যে বাংলা ক্ষুধার রাজ্যে, ক্ষুধার্ত তালিকা পরিস্থিতিতে ঠিকঠাক জায়গা নেই। যান আদিবাসী অঞ্চলগুলোতে, যান চা বাগানে, যান ঝাড়গ্রামে, যান পুরুলিয়া, যান বান্দোয়া, যান মানবাজার, যান নয়াগ্রাম, যান। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি খোঁজ নিন, আপনি যান আলিপুরদুয়ার, যান আপনি চিলাপাতা, যান। সর্বত্র দেখুন শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্না আছে আতস কাচের তলায়। কি করছে শ্রমিক নেতারা এখানে? এই প্রশ্ন আজকে আমার থাকলো আপনার শুভ জন্মদিন। এই পশ্চিমবঙ্গ শুধু কলকাতা নিয়ে না, 24টা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ, যার মধ্যে চা বাগান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, একদিকে চা সুন্দরী, একদিকে বালু এলাকা, শিল্প, কয়লা, বৃহত্তর উন্নতি করা যেতে পারতো। শিকন্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রে এনটিপিসি প্রজেক্টের চিমনির ধোঁয়াকে তো ওড়েনি। তাই 56,000 কলকারখানার লিস্ট আপনি দিলে প্রত্যেকটি জায়গায় বামপন্থীদের বাড়ি বাড়ি যাবো। নেতা যেগুলো বেঁচে আছে নেতাগুলো, কেন বন্ধ করেছেন জবাব দিন আপনারা। তাই এশায়ের আতঙ্কে, আত্মহত্যাকে এশায়ের উপর চালাবেন না। আপনাদের নেতা মন্ত্রীদের বারণ করুন। আর এই বিরোধীদেরকে মারধর করছে, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইটা গণতান্ত্রিকভাবে হোক না। আর রাত দুপুরে এই আত্মহত্যা করুন, আমি তাবড়তোড় ওদেরকে মোটামুটি তথ্যে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমার সঙ্গে আমি বর্তমান পুরো সারা বাংলায় বলছি, আমি যা তথ্য রাখি, যে যতটুকু আমার সীমাবদ্ধ ক্ষমতা, আমি তো কৃতদাস নই আর প্রভুত্ববাদ নই, আমি আপনাকে সম্মান করি। আপনার পার্লামেন্টে বক্তৃতা আমার ভালো লাগে বলে আগেও বলেছি, কিন্তু আপনার বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থার সম্পর্কে অভিযোগ আছে, যারা জেলায় জেলায় কি কাজ করে বেড়াচ্ছে এবং কি রিপোর্ট দিচ্ছে, কোন কোন নেতার বাড়িতে বসে থাকছে, পাই টু পাই রিপোর্ট আমার কাছে। তাই তারা যদি আমায় ফোন করে, তার উত্তর তাদেরকে আমি দিয়ে দেবো, আপনার কাছে নিয়ে চলে যাব। আর যদি আমার সহযোগিতা আপনার মনে হয় যে নয়ন রায় দা কোয়েরি খায় না মাথায় দেয়, যদি মনে হয় যে নয়ন রায়কে দরকার আছে সাংবাদিক হিসাবে, আমি আপনাকে কথা দিচ্ছি কোনো বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা লাগবে না। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার 56,000 কলকারখানা যদি বন্ধ করে থাকে, তাদের বাড়ি বাড়ি যাবে, কাউকে লাগবে না। পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা যদি খারাপ হয়ে থাকে প্রশ্ন করব। আর এই প্রশ্ন করবো আপনাদের শাসক দলের বিধায়কদের, 5 বছরে কি করেছে হিসেবে অন্তত। আপনি হুডে বসে হয়তো দক্ষিণের স্টাইলে বাহুবলীর মতো হয়তো ওটা করছেন, তো ইমেজ বিল্ডিং বলা হয়। এটা বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা বলেছে কিনা বলতে পারবো না, কিন্তু বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা কিন্তু এক একটা গর্তের সাপ। বহু জেলাতে কিন্তু অভিযোগ আছে, খোঁজ নিন। ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি, রাগ করবেন না আমার ওপর। আপনার যে সমস্ত লোকজন সাংঘাত বাহিনী আছে গোটা বাংলা জুড়ে আমাকে যে বলে, তাদেরকে একবার করে আমার ইনবক্সে আসতে বলবেন, ফোন নাম্বার দিতে বলবেন। তাদের 5 বছরে কি হয়েছে পক্ষে বিপক্ষে সব হবে। তাই কোনো বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা আমাকে লাগবে না, আর ফোনও করাবেন না আমাকে দিয়ে। শিবির কামনা করছি, ভালো থাকুন, পশ্চিমবঙ্গ উন্নতি হোক। আপনি উন্নতি করার চেষ্টা করবেন না, খারাপ মেসেজ যাচ্ছে।
নমস্কার।